থেকে এসছে। তারপরে দেশি কিছু যারা আগে প্রাচীন কালে যারা এখানে বাস করতেন তাদের কিছু শব্দ কিছু ছিল। আর বিদেশি বলতে যারা বিদেশ থেকে, অর্থাৎ আরবি, ফার্সি, ইংরেজি, যে সকল শব্দগুলো, পর্তুগিজ, তাই না, এই সমস্ত শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় গৃহীত হয়ে বাংলা ভাষা আজ একটা ভালো আন্তর্জাতিক মানের ভাষায় কিন্তু পৌঁছে গেছে। তা আমরা উৎস পড়েছিলাম, কিন্তু আমরা এছাড়াও কিন্তু গঠন হয়। একটা ব্যাপার কি, যে একটা ভাষায় কখনো, তুমি বসো, একটা ভাষা কখনো কিন্তু শব্দ যেটা হয় এমন, মানে কয়টা শব্দ আছে। শব্দ আমরা যে ভাষা, যে কোনো ভাষায় কথা বলি, নিত্যদিনের কাজ করি, সেটা কিন্তু খুব বেশি শব্দ না, এটা কিন্তু গণা যায়। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে তাহলে কি এত এত বই লেখা হচ্ছে কি এই সামান্য কিছু শব্দ দিয়ে? তাই কি? আসলে তাই। এবং শব্দের যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে যে শব্দ গঠন করে বিভিন্ন, যখন কাজগুলো আপনারা করেন, আপনারা একই শব্দ দিয়ে অনেক অর্থ প্রকাশ করতে পারেন। তাই বাংলা ভাষার যে গঠন হয় শব্দের, একটা হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ আছে। আবার সাধিত শব্দ হচ্ছে কি, সাধিত শব্দ মানেটা কি? সাধিত মানে হলো কি, যে শব্দ, মৌলিক শব্দ হচ্ছে কি, যে শব্দ আর ভাঙা যায় না, কেমন। আর সাধিত শব্দ হচ্ছে সে যে শব্দগুলো কিন্তু তা থেকে অন্য শব্দ উৎপন্ন হবে। তা আমরা জি। এই সাধিত শব্দ আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন শব্দ, মানে কি, অর্থাৎ প্রত্যয়ের সাহায্যে গঠিত হয় এমন শব্দ। আর একটা ব্যাপার কি, যে সমাস নিষ্পন্ন শব্দ, অর্থাৎ সমাসের সাহায্যে কিন্তু শব্দ গঠিত হয়। এই হচ্ছে মোটামুটি বাংলা ভাষার শব্দ গঠন প্রক্রিয়া। এটা কিন্তু উৎসগত শ্রেণী বিভাগ নয়, এটা কিন্তু গঠন। তো মৌলিক শব্দ আমরা বলেই ফেলেছি, যে শব্দ বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক শব্দ। বিশ্লেষণ মানে কি, ভাগ করা যায় না। যদি ভাগ করেন তাহলে শব্দ থাকবে না, সেগুলো ধ্বনিতে ধ্বনিতে পরিণত হবে, শব্দ থাকবে না। যেরকম মা, আপনি ম প্লাস আ শব্দটা, যেটা বর্ণমালায় স্বরধ্বনিটা যদি আপনি আ দেন প্লাস করে, তাহলে পারে মা হবে। কিন্তু আপনি মাকে যদি বিশ্লিষ্ট করে দেন, ভাগ করেন, বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু দুটো ধ্বনি আপনারা পাবেন। একটা পাবেন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ম পাবেন, আর একটা মটা নাসিক্য ধ্বনি, আর একটা পাবেন আপনারা স্বরবর্ণ পাবেন, আটা পাবেন। তো এরকম নাক, ঘোড়া, বই, কলম, তিন, এই এই ধরনের কিছু শব্দ কিন্তু আছে যেগুলোকে বিশ্লেষণ করা যাবে না, এগুলো সবই মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হলো কি জানেন, যে মৌলিক শব্দ ছাড়া যে সকল শব্দ আছে সবগুলোই সাধিত শব্দ, সোজা কথা। এই ধরনের শব্দের বিশ্লেষণ সম্ভব, বিশ্লেষণ করা যায়। তো তাহলে আমরা সাধিত শব্দ আর সমাজের সাথে শব্দ একটু দেখবো, খুব অল্প কথা আমরা শেষ করে দেবো আজকে। যারা যোগদান করেছেন ভালো, আর যারা যোগদান করেননি বোঝাই যাচ্ছে তারা পারেন, পণ্ডিত ব্যক্তি, কেমন, আপনারাও পারেন। আমরা একটু দেখে নি বিষয়গুলো। যেরকম এটা কিন্তু আপনারা সবাই, আমার বিশ্বাস, ক্লাস 3-4 থেকে সবাই পড়ে এসছেন। এগুলোকে আমরা একটু ঝালাই করে নেব। যেরকম বনের সাথে যদি আই যোগ করেন বোনাই হয়, এটা কিন্তু সাধিত শব্দ। বন একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, কিন্তু বন মৌলিক শব্দ, এর সাথে অনুসর্গ যদি আই যোগ হয় বনাই হচ্ছে। ডাক্তারের সাথে একটা, যেটা আপনারা তো জানেন, অনুসর্গ পেছনে বসে শব্দের, তাই তো, মৌলিক শব্দে। আর উপসর্গ সামনে বসে। আর মাঝে যেটা বসে তা, সেটা কিন্তু মাঝেও আছে, যেটাকে বলে ইনফিক্স। ইনফিক্স যেটা মাঝে বসে, বাংলায় এরকম শব্দের সংখ্যা খুবই কম। যেরকম সিস্টার ইন ল,
এই যে ইনটা মাঝে বসে থাকে, ইংরেজিতে কিন্তু ইনফিক্স আছে। আমরা প্রিফিক্স যেটা সেটাকে বলি আমরা উপসর্গ, আর হচ্ছে সাফিক্স যেটা সেটাকে বলি আমরা অনুসর্গ, রাইট? ইনফিক্সটা বাংলাতে কম, কেমন? এটা কিন্তু ইংরেজিতে অনেক ইনফিক্স পাওয়া যায়, যেটা মাঝের যে উপসর্গ বলে তাকে বলে। তো অর্থাৎ এই যে বাঘ প্লাস বাঘা, মেঘ প্লাস লা মেঘলা, এইভাবে অসংখ্য শব্দ কিন্তু তৈরি করা যায়। তো এটা হলো যে আপনার এই শব্দগুলো প্রত্যয়ের সাহায্যে গঠিত হয়, উপসর্গের সাথে গঠিত। এখন সমাস নিষ্পন্ন শব্দ, সমাসের দ্বারা গঠিত শব্দ। এখন সমাসটা কি? ভাষার উন্নতি সাধনের জন্য, শ্রুতি মধুর করার জন্য, যে শব্দগুলো খুব অনেকগুলো শব্দকে একটি কথায় প্রকাশ করে ভিন্ন অর্থ প্রকাশ করে, তাই তো? সেটাকেই সমাস বলে সোজা কথায়। যেরকম আপনি যদি রাত আলাদা, দিন আলাদা, যদি এর মাঝে আপনি ও দেন, তাহলে রাত দিন, রাত দিন পরিশ্রম করছি কিন্তু কিছুই সুফল পেলাম না, তাই না? এখানে যে রাত দিন শব্দটা, আপনারা অসংখ্য শব্দ বানাতে পারেন যে রাত দিন কেমন যেন আজকাল রাত দিন কেমন ভাবে কেটে যাচ্ছে, তাই না? অনেক শব্দ আপনারা, কিন্তু এই রাত দিনের গুরুত্ব কিন্তু আলাদা। আর যখন রাত ভিন্ন থাকে, দিন ভিন্ন থাকে, তার যে গুরুত্ব সেটা কিন্তু রাত দিনের গুরুত্বের সাথে এক হবে না। যেরকম যা কাঁচা তাই মিঠা, আপনি যাটা পৃথক করে রাখেন, কাঁচাটা একটা শব্দ, তাই একটা শব্দ, মিঠা একটা শব্দ। কিন্তু এই যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, এই যে এটা সাধিত শব্দ উৎপন্ন হলো, এগুলো কিন্তু সমাসের সাহায্যেই হয়েছে। যেরকম মুখ চন্দ্রের নেই, এটা যে ভাষিক গুরুত্ব, আর চন্দ্রমুখ, এর ভাষিক গুরুত্ব কিন্তু এক না। এর ভাষিক গুরুত্ব, অর্থতাত্ত্বিক যে গুরুত্ব বহ, সেটা কিন্তু পৃথক। আপনারা যদি কেউ কবিতার ভাষায় বলেন, নাটকের ভাষায় বলেন, উপন্যাসের ভাষায় বলেন যে চন্দ্রমুখ, যে চন্দ্র চন্দ্রমুখ, মানে তার চেহারাটা যেন, তার মুখটি চাঁদের মতো, চন্দ্রমুখ, এটা আমরা বলতে পারি। চিরকাল ব্যাপী শোক, চিরসুখী, তাই না? এইভাবে কিন্তু শব্দ উৎপন্ন হয়। আপাত এই হলো মোটামুটি ছোট করে আমরা শিখলাম যে শব্দ কিভাবে উৎপন্ন হয়। এরপরে আমরা যাব অর্থমূলক শ্রেণীবিভাগ। খুব অল্প অল্প করে বলছি আমি, আপনারা ডিটেলস দয়া করে একটু পড়ে নেবেন, তাহলেই হবে। এখন অর্থমূলক শ্রেণীবিভাগটা কি? এই যে সাধিত শব্দ হলো তো, এই সাধিত যে প্রচলিত শব্দ আর ব্যুৎপত্তিগত অর্থের মাঝে কিন্তু পার্থক্য দেখা যায়। মানেটা কি? মানে হলো যে শব্দটা আপনি তৈরি করলেন, তাই তো, বিশেষভাবে তৈরি করলেন, এই যে সাধিত শব্দের যেটা অর্থ ছিল মূলে, তার থেকে ব্যুৎপত্তি অর্থের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। এই ধরনের পার্থক্য হলো কিনা এবং হলো কিভাবে হলো, এই বিচারে শব্দকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। শব্দের এ ধরনের বিভাগকে বলে অর্থমূলক শ্রেণী বিভাগ। এগুলো আপনারা সবাই জানেন, আমার থেকে ভালো জানেন আমি আশা করি অন্তত। তাও দু চারটে কথা বলে আপনাদের বইতে দেয়া আছে, এটা আমি বোধ করে লিখেছিলাম অনেক আগে। তাহলে পারে শব্দ, দেখেন, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, এই যে উৎসগত শ্রেণী বিভাগ কিন্তু আলাদা। তারপরে উৎসগত শ্রেণী বিভাগের পরে আমরা যেটা পড়লাম সেটা কিন্তু আপনার উৎসগত শ্রেণীবিভাগ নয়। সেটি হলো, অনেকেই গুলিয়ে ফেলে যে এটা হলো গঠনমূলক শ্রেণীবিভাগ। অনেকে উৎসগত শ্রেণীবিভাগের সাথে গঠনমূলক শ্রেণীবিভাগ গুলিয়ে ফেলে, তা কিন্তু করা যাবে না। আবার
গঠনমূলক শ্রেণীবিভাগের সাথে অর্থমূলক যে শ্রেণীবিভাগ আছে সেটাকেও অনেক সময় গুলিয়ে যায়, এটা কিন্তু করা যাবে না। এ খুব সিম্পল ব্যাপার যে আমরা উৎসগত শ্রেণীবিভাগটা যেটা শিখলাম আপনাদের মনে আছে, এরপরে আপনারা আমাকে বুঝাবেন আশা করি, কেউ না কেউ, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে যে আমরা উৎসের পরে গঠনের পরে আমরা যেটা যাব, যে এখন অর্থমূলক শ্রেণীবিভাগে আমরা একটু যাই। অর্থমূলক শ্রেণীবিভাগে আমরা একটু দেখি যে যৌগিক শব্দ আছে আমাদের বাংলা ভাষায়। আমরা রূঢ়ি শব্দ বলি বা রূঢ় শব্দ বলি এবং যোগরূঢ় শব্দ বলি। এখন যে এই তিনটা যে ভাগ, এই ভাগগুলো আমরা একটু দেখে নেব। যৌগিক শব্দটা কি? যৌগিক শব্দগুলো প্রচলিত ব্যুৎপত্তিগত অর্থের মধ্য দিয়ে কোনো পার্থক্য দেখা যায় না। আপনারা ব্যুৎপত্তি নিয়ে আগের ক্লাসে, অন্তত দুটো ক্লাসে আমরা আলাপ করেছিলাম। আপনারা সবাই আশা করি জানেন যে ব্যুৎপত্তিগত শব্দ কিভাবে উৎপন্ন হয়, সেটা কিন্তু আমি বলেছিলাম। তার মানে এখানে আপনাদের প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। তো যৌগিক শব্দগুলোর মধ্যে যে প্রচলিত ব্যুৎপত্তি অর্থের মধ্যে কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ একটা যৌগিক শব্দ তো উৎপন্ন হলো না অন্তত দুটো উইং থেকে, দুটো শব্দ থেকে। হতে পারে একটা মৌলিক শব্দ ছিল, আর একটা মৌলিক শব্দ বা সাবঅর্ডিনেট যেটা এক সাপোর্টিং যে শব্দ ছিল, সেই দুটো থেকে উৎপন্ন হয়ে ওই রকমই হয়েছে, তাই তো? এইরকম একটা শব্দ, এই এই যে দেখা যায় যেরকম, এই দেখে যাওয়া শব্দের মধ্যে যে শব্দ উৎপন্ন হলো, এর মধ্যে কিন্তু পার্থক্য থাকে না। যদি পার্থক্য না থাকে তাহলেই কিন্তু আমরা যৌগিক শব্দ বলতে পারবো। অর্থাৎ তাদের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ, এই প্রত্যয়টা বোঝাই বাংলাতে বোঝায়। কারণটা কি জানেন? যে মূল যে শব্দ, যেটাকে আমরা ধাতু বলি, তাই তো? এটা হলো ট্র্যাডিশনাল গ্রামারে বলে, প্রচলিত গ্রামারে বলে ধাতু শব্দ। এটা আসলে কিছুই না, যে মূল শব্দ ধাতুটা তাকে বলে যেটা আর ভাঙা যায় না। ভাঙা যায়, ভাঙলে পারে শব্দ থাকবে না, তখন কি হবে? ধ্বনি হয়ে যাবে, তাই তো? কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি হবে, অন্য ধ্বনি না, বাজি ফুটানোর ধ্বনি কিন্তু আবার না। গত রাতে অনেকেই বাজি ফুটিয়েছেন, যদিও অনেকে ডিস্টার্ব হয়েছে। যা হোক, তে এই যে ধ্বনি, অর্থবহ ধ্বনি হয়ে যাবে। তাহলে পরে দেখেন চেঞ্জেস নাই, একই রকম দেখতে, আবার অর্থ মোটামুটি কাছাকাছি। যেরকম বাবু আনা, বাবু যোগ আনা, চেঞ্জ নাই। বাবু আনা কি? বাবুর ভাব। এই বাবু তো আজকাল আছে কিনা জানি না, তারপরেও বলে প্রাচীন কালে ছিল যে উনি অমক বাবু, মানে সম্মানিত ব্যক্তি। দৌহিত্র, তাই না? এটা দুহিতা, তারপরে এই যে ক স, কয় ক স এঙে জ ফলা, যেটা এটা হলো এই দৌহিত্রটা কিন্তু সংস্কৃত শব্দ। তো কন্যার পুত্র অর্থাৎ নাতি, রাখাল, রাগ জল আগ, অর্থাৎ যে রাখালের সাথে যে রাগ আলাদা শব্দ, প্রত্যয় আল, আলটা আমরা দিলাম, দেওয়ার পর রাখাল হলো। এই রাখাল হলো যিনি রক্ষা করেন, যিনি পালনকারী। তবে আমরা রাখাল শব্দ দ্বারা রক্ষা করা বলি না, বিশেষ ধরনের শব্দ বলি। তা যাই হোক, মোটামুটি এইগুলো হলো কি আমরা বলবো যে যৌগিক শব্দ, তাই তো? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন কিন্তু। আর রুড় এবং রুড়ি শব্দে এটাও আপনারা জানেন, খুব সিম্পল। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে প্রচলিত অর্থের সম্পর্ক থাকে না, সোজা কথা। যৌগিক শব্দে কি? যে শব্দ গঠন যেটা হলো ব্যুৎপত্তিগত অর্থের সাথে মূল শব্দের যেটা হলো তার সম্পর্ক ছিল।
আর এটা কোনো সম্পর্ক থাকবে না। যদিও থাকে, থাকলেও সেটা কি, অতি দুরাগত, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। এই রূঢ় শব্দ নিয়ে অনেকের দেখি নানা রকম অ্যালার্জি আছে। যে রূঢ়ি শব্দটা কি, একটু সিম্পল একটা, যেটা হলো যে মূল শব্দের সাথে অর্থের মিল থাকবে, যেটা ক্রিয়েট হলো, তাই তো। আর একটা যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে কোনো মিল নাই, যদিও থাকে, দূরবর্তী। কেমন? যেমন দেখেন, যে রূঢ়ি বা রূঢ়ি শব্দের মূল শব্দের সঙ্গে প্রত্যয় বা উপসর্গ যোগ করার পর সাধারণত তা বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে। অর্থাৎ বিশিষ্ট অর্থ মানে কি, বিশেষ একটা অর্থ জ্ঞাপন করবে। যেমন মণ্ডপ। মণ্ডপ শব্দটির অর্থ আসলে কি জানেন? দেবালয় অথবা ছাউনি। কিন্তু এর প্রকৃত অর্থ কি? যে মণ্ড পান করে। এটা কিন্তু মূল প্রকৃত অর্থ। অর্থাৎ এখনকার যে আমরা মণ্ডপ বলি, দেবালয় বা ছাউনি বলি, তার যে মূল যে অর্থ, যে মণ্ড পান করে, সেটা কিন্তু আর নেই। এটাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। তাহলে সুতরাং দেখা যাচ্ছে কি, যেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি বলা হচ্ছে তার প্রকৃত অর্থের সাথে বর্তমানে যে প্রচলিত অর্থ তার কোনো মিল নেই। যেরকম হরিণ। হরিণ মানে কি? যে হরণ করে। তার মানে কি? ডাকাত, দস্যু, ছিনতাইকারী, তাই তো। তা আমরা কি তা বলি? এখন হরিণকে কি বলি আমরা? পশু বিশেষ বলে, একটা পশু, তাই না, নিরীহ পশু বলি। অর্থাৎ এই যে অর্থর পরিবর্তন হয়ে গেছে। মহাজন। মহাজন মানে কি? মহান যে জন, দিল দরিয়ালা লোক, তাই তো, বিখ্যাত ব্যক্তি, হৃদয়বান। এখন মহাজন বলতে পাওনাদার বলে। তো পাওনাদারের সামনে তো অনেকে যেতে চায় না, আবার অনেকেই যায়, তাই না। চেঞ্জ হয়ে গেছে। বাঁশি। এই বাঁশিটা কি জানেন? বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। কিন্তু বর্তমানে কি? বর্তমানে কি বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু? না, বিশেষ একটা বাদ্যযন্ত্র। তারপরে সন্দেশ মানে কি? প্রকৃত যে অর্থ ছিল সন্দেশ, সেটা হচ্ছে সংবাদ, খবর। সন্দেশ। বর্তমানে কি খবর বলবে সন্দেশ? অর্থাৎ মিষ্টান্ন। অর্থাৎ বোঝা গেল যে রুড়ি শব্দ আমরা কাকে বলবো। এখন জগরুর। জগরুর শব্দটা কি? যে অনেকগুলো সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একাধিক জিনিসকে বোঝাতে পারে, কিন্তু শব্দটি প্রচলিত অর্থ দ্বারা যদি তার মধ্যে কেবল একটিকেই বোঝায়, তাকে জগরুর শব্দ বলা হবে। আপনারা এটা বুঝেছেন নাকি বোঝেন নাই বলেন? এটা ক্লিয়ার করে দিই, যে অনেকগুলো শব্দ, অনেক সাধিত শব্দ অর্থাৎ উৎপন্ন শব্দগুলো থাকে, যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ বিশেষ যেটা অর্থ, তৈরিকৃত শব্দের অর্থ একাধিক জিনিসকে বোঝাতে পারে। কিন্তু শব্দটি মাত্র একটি শব্দ যদি বোঝায়, তাকে আমরা বলবো জগরুর শব্দ। ক্লিয়ার? তাহলে কি আমরা বলি, যে আমরা উদাহরণে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সাধারণভাবে জগরুর শব্দগুলো সমাস নিষ্পন্ন শব্দ হয়ে থাকে। অর্থাৎ সমাস দ্বারা গঠিত শব্দ কিন্তু জগরুর শব্দ হয়ে হয়ে থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে হয়। যেমন পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থটা কি জানেন? পঙ্ক বা পাকে যা জন্মায়। পাক মানে কি? অর্থাৎ অনেক কাদার মধ্যে, যেটাকে সাদা সাদা বাংলায় বলে সঠিক, যে কাদার মধ্যে যেটা জন্মে তাকে বলে হচ্ছে পঙ্কজ। এখন পাকে তো অন্য অনেক কিছুই জন্মায়। পুকুরের ধারে বা ডোবার মধ্যে যে কাদার নিচের থেকে অনেক কিছু জন্মায় না? জন্মাতেই পারে। পাকে অনেক কিছুই জন্মায়। এখন পদ্ম তার মধ্যে একটি, কিন্তু পঙ্কজ বলতে এখন শুধুমাত্র পদ্মকে বোঝায়। বোঝা গেল?
একে আমরা যোগরূঢ় বলবো। যেরকম এর আগে অনেকগুলো অর্থ বোঝানো হতো, তবে বর্তমানে অনেকগুলো অর্থ বোঝাবে না, শুধুমাত্র একটি অর্থ বোঝাবে। এরকম শব্দ যদি হয়, তখনই আমরা তাকে যোগরূঢ় শব্দ বলতে পারি। যেরকম জলদ। জলদ মানে কি? যা জল দেয়। তো জল তো অনেক কিছুতে দিতে পারে। আমরা নদী থেকে জল পাই, আমরা সমুদ্র থেকে জল পেতে পারি, আমরা টিউবওয়েল থেকে জল পেতে পারি। পাই না? পারি না? বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এটা বলতেছে মেঘ, মেঘ থেকে যে জলটা দেয়, এটাকে আমরা জলদ বলছি। অর্থাৎ স্পেসিফিক একটি মাত্র শব্দের অর্থ বোঝাচ্ছে। যেরকম তুরঙ্গম, এর অর্থ কি ছিল? যা তাড়াতাড়ি যায়। কিন্তু বর্তমানে তুরঙ্গমের অর্থ কি? ঘোড়া। তা ঘোড়া ছাড়াও তো অনেক কিছু জোরে তাড়াতাড়ি যেতে পারে, তাই না? এরকম অনেকগুলো শব্দ বাংলা ভাষায় আছে। যেমন মন্দির। মন্দির অর্থ কি? এই অর্থটা কি ছিল? এটা হচ্ছে যে কোনো গৃহ। কিন্তু বর্তমানে মন্দির বলতে কি আর যে কোনো গ্রহ বোঝাবে? বোঝাবে না, দেবালয় বোঝাবে। অর্থাৎ যেখানে বিশেষ একটি প্রার্থনা করা হয়, সেটাকে। এখন অন্ন। অন্ন মানে কি? মানে যা খাওয়া হয়। তো অনেক কিছু তো খাওয়া হয়, কিন্তু বর্তমানে অন্ন বলতে অনেক কিছু খাওয়া বোঝাবে না, বোঝাবে হচ্ছে শুধুমাত্র ভাত। তাহলে আশা করি আমরা আজকে ক্লিয়ার। আর কিছু বলবেন? বলেন দেখি, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। তাহলে যৌতুর সাথে রুর শব্দের পার্থক্যটা কোথায়? বাঁশি দিয়ে যদি একটা শব্দ দিয়ে, বাঁশের মাচা হইতে পারে, বাঁশি হইতে পারে, ঝুড়ি হইতে পারে, কিন্তু আমরা প্রচলিত অর্থে বুঝতেছি শুধু বাঁশি। তো হ্যাঁ, একটা জিনিস তো অনেকগুলোই বোঝাচ্ছে, আবার এইখানেও তো অন্ন দিয়ে অনেক খাবারের কথাই বোঝা যায়, কিন্তু অন্ন বলতে আমরা শুধু বুঝি ভাত। তাহলে এইটার সাথে ওইটার পার্থক্যটা কোথায়, এটা তো ধরতে পারলাম না স্যার। ধরতে পারেননি? কেন পারেননি? খেয়াল করেননি না? তো দেখি আর একটু বলে দিই, ধরতে পারবেন। আপনি যোগরূঢ় থেকে কিসে ধরতে পারেননি পার্থক্যটা বলেন তো? যোগরুরের সাথে রুর শব্দের পার্থক্যটা। এটা ধরতে পারেননি, তাই না? জি আচ্ছা, স্যার। কোনো সমস্যা নেই। আমরা আর একটু, অন্য কেউ ধরতে পেরেছেন? এনিওয়ান? অন্য কেউ ধরতে পেরেছেন কিনা বলেন? নাকি সবাই একই রকম? না স্যার, ধরতে পারি নাই, আবার বলেন। ধরতে না পারার কারণটাই তো বুঝিনি। আচ্ছা, রুড়ে শব্দটা কি? এর সংজ্ঞাটা আপনারা পড়েন নাই। একটা হলো কি, যে যেসব শব্দের সোজা কথা ব্যুৎপত্তিগত অর্থ, শব্দ তো তৈরি হয়, অর্থের সাথে প্রচলিত শব্দের কোনো মিলই নাই, যেটার কোনো মিল নেই, সেটা হচ্ছে রূঢ় শব্দ, পৃথক শব্দ হয়ে গেছে। আর এটার মনে করেন যে অনেকগুলো অর্থ হতো, তবে একটি অর্থ বোঝা যাবে, এটা তো মিল আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? না স্যার, জি কার স্যার, সাথে কার বুঝছি। মধ্যে আছে? বুঝেছেন কিনা বলেন? আমি কি বললাম? যে হ্যাঁ, বুঝছি। বুঝছি স্যার, বুঝছি। শোনেন, আমি বলি, আরেকটা বার খেয়াল করেন। অন্যদিকে খেয়াল না করে যারা ব্যবসা বাণিজ্য বা আদার্স কাজ করছেন, দয়া করে 1 মিনিট এদিকে নজর দেন। সেটি হলো, এই ফারুক, ইয়ে করেন তো, মিউট করেন। সেটি হলো যে রুট শব্দটা ওটাই হবে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে বর্তমানের যে অর্থ, তার কোনো সম্পর্কই নেই। যেমন হরিণ। এই হরিণ শব্দের অর্থটা কি? এর অর্থ ছিল, প্রকৃত অর্থই হচ্ছে যে হরণ করে। তো
তে এখন হরিণ কি কারোর হরণ করে? করে না। যেরকম আপনার বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু হতে পারে। তো যে কোনো বস্তু বাঁশ দিয়ে তৈরি, তো একটা চাটাইও হতে পারে। চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু এই বাঁশি মানে কি? বিশেষ বাদ্যযন্ত্র। কুশল, যে কুশ আনে। এখন তো কুশল মানে মঙ্গল, অর্থাৎ মূল শব্দের সাথে বর্তমান প্রচলিত অর্থের কোনোই মিল নেই। তবে আর যোগরুর শব্দটা ওইটাই, যে এখানে অনেকগুলো অর্থ বোঝাতো, কিন্তু একটি মাত্র অর্থ বোঝায়। এটা কিন্তু মিল আছে। যেরকম জলজ, যা জল দেয়। কিন্তু এই যে হরিণ, যে হরণ করে, এর সাথে কিন্তু কোনো মিল নাই। একটি মাত্র শব্দ বোঝাবে। তো এটাই হচ্ছে যোগগুরুর শব্দ। আশা করি ক্লিয়ার হয়েছে না আপনারা? উৎসগত শ্রেণী বিভাগ পড়াবো না। বুঝতে পারছি এটা স্যার। এটা থ্যাংক ইউ পড়ানো, স্যার। উৎসগত শ্রেণী বিভাগ পড়াবো না, পড়ানো হয়ে গেছে। অর্থাৎ আপনারা এই বাংলা শব্দ সম্ভার আর কোনো প্রবলেম নাই তো? প্রবলেম আছে নাকি নাই? কথা নাই। স্যার জি না, সমস্যা নাই আর, অনেক থ্যাংক ইউ। ভালো বুঝছি। এখন আর কি পড়াতে চেয়েছিলাম মনে আছে? স্যার আজকে জ্যোতি চিহ্ন বোঝাইতে চাইছিলেন। চিহ্নটা একটু বুঝাই দেবে, এই তো? ঠিক হ্যাঁ আছে, আপনারা সবাই পণ্ডিত ব্যক্তি হয়ে যাবেন। জ্যোতিষচিহ্নর ব্যবহার ট্যাবহার আপনারা করেন নাকি করেন না? স্যার করেন। মাশাআল্লাহ। আমি শুধু আরো দাড়ি ব্যবহার করি স্যার, আর কিছু ব্যবহার করতে পারি না। আচ্ছা। চিহ্নটাই তো ভুলে গেছি। আচ্ছা, তো অনেক এখন তো এটা ক্লিয়ার করা হবে। আচ্ছা, আগামী দিনে যে স্যার রবিবার, শুক্রবার, শুক্রবারে কি আপনারা সবাই ক্লাসে যাবেন? ইনশাল্লাহ অবশ্যই যাবো স্যার, স্যার। অবশ্যই স্যার, আশা তাহলে রাখি ক্লাস শুক্রবার, করব। শুক্রবার ইনশাআল্লাহ শুক্রবার স্যার। শুক্রবার ফেস টু ফেস আমি ক্লাস নেব আপনাদের সবার। স্যার শুক্রবার তো আমার যাওয়া হবে না, কারণ যে আমার বাসা অনেক দূরে, আসার সময় গাড়ি পাই না। কোনো অসুবিধা নেই, যারা আসবে স্যার, আমরা আসবে। যাবো স্যার। না, এটা হলো যে কি, শুক্র আচ্ছা, শুক্রবারে না গেলে অসুবিধা নাই, কিন্তু শুক্রবার আমি থাকবো। যেহেতু অনেকেই বলছিলেন ফেস টু ফেস এটা ক্লাস নিতে হবে, শুক্রবার একটা ফেস টু ফেস ক্লাস নিয়ে দিব। ওকে স্যার। আর স্যার শুক্রবারের আমি যে এখানে একটা ক্লাসটা, কথা আচ্ছা জিজ্ঞেস শোনেন, করতে চাচ্ছিলাম। শুক্রবার যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা যারা যেতে পারবেন না তাদের জন্য সংক্ষিপ্ত ভাবে আমি আহ এই রবিবারের ক্লাসে আলোচনা করব। তাতে সমস্যা নেই তো? নো ইউ স্যার, স্যার। থ্যাংক ইউ। জি না নো স্যার, স্যার, কোনো থ্যাংক ইউ। সমস্যা নাই। এটা হলো যে থ্যাংক ইউ স্যার। যারা যেতে পারবেন না তাদের জন্য। জি ঠিক স্যার, আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার স্যার। আমার একটা জিজ্ঞাসা ছিল স্যার। না, বলেন। স্যার আমাদের কি কোনো টিকা পড়ানো হয়নি? এই বিষয়ে কি আগামী কোনো ক্লাস থাকবে স্যার? কিসের? টিকা স্যার, কোনো কিসের বিষয়ের উপর টিকা? যে টিকা লেখা হয়, যেমন ফোর্ট উইলিয়ামের উপর বিগত সালের প্রশ্ন ছিল স্যার। তো বিগত সালে কি ছিল? আপনাদের ভিতরে যা পড়ানো হয়েছে তার থেকে তো টিকে আসতে পারে, আর পারে না? যে স্যার টিকাটা ঠিক কিভাবে লিখতে হয় ওই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন 2-3 মিনিটের ভিতরে। ওই আপনারা আমার থেকে ভালো জানেন, সমস্যা নেই। টিকা যে আসতেই হবে এমন কোনো কথা আছে নাকি? গতবার যা আসছে তাকে আসতে হবে, ব্যাপারটা কেন? তাই না? আর জিজ্ঞেস করেন না শরীফুল ভাই। স্যার জ্যোতি চিহ্নটা একটু বোঝাই দেন। আচ্ছা, ঠিক আছে, আপনার জ্যোতির চিহ্নতে আমি যাচ্ছি। জ্যোতির চিহ্নতে আপনাদের ওখানে গিয়ে আপনারা যাতে সবাই দেখতে পারেন, আপনাদের বইতে জ্যোতির চিহ্ন দেওয়া আছে। জ্যোতির চিহ্নতে আমি যাচ্ছি। তাড়াতাড়ি আমি আপনাকে অল্প অল্প কথা শেষ করে দেবো। এরপরে মোটামুটি ফিনিশিং ক্লাস দিয়ে দেবো। আর তো ক্লাস বেশি নেইও, শেষ তো হয়ে গেল নাকি দেখতে দেখতে? আপনাদের ক্লাস স্যার আমি শেষের দিকে বেশি নাকি? স্যার আমি বেশি ক্লাস জি স্যার। পাইছি না, আমি মাত্র কয়েকটা করছি, আগের কেন? ক্লাসগুলো আমি পাইছি না। কেন স্যার পাননি? আমি
স্যার আমি লেটে ভর্তি হয়েছি তো, আচ্ছা, মানে অসুবিধা নেই। না পেলেও কোনো সমস্যা নেই। আপনাদের ভয়ের কিছু নেই। যদি কোনো প্রবলেম থাকে বলেন, ওগুলো আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ঠিক কোনো আছে স্যার। সমস্যা নেই। আমার তো দরকার যে আপনারা, আচ্ছা কোথায় জ্যোতি চিহ্নটা, এক সেকেন্ড। ও স্যার, প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের পার্ট 8-এ, ইউনিট 1-এর পার্ট 8-এ জ্যোতি বা ব্রাহ্ম চিহ্ন, হ্যাঁ 45 পেজ। তাহলে তো আপনারা বলছেন না কেন? তাহলে এতক্ষণ আমি স্যার কোথায় চলে 45 পৃষ্ঠায় আছে। 45টায়? হ্যাঁ আচ্ছা, তাহলে পরে আপনারা বলেন, আমি আরো অন্য জায়গায় চলে গেছি কোথায় কোথায়। মনে পড়ছে, এগুলো তো চিনি, পারি। পারেন তাহলে, দরকার কি আর শিখে। স্যার স্যার হালকা থাক, একটু আরেকটু, সাহায্য করবেন। স্যার আমরা আরেকটু। পারি না আমি তো স্যার। প্রথমে বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়ান। স্যার একটা অনুরোধ থাকবে বই কি ক্লাসের আচ্ছা, শেষে। সবার সবার সামনে বই আছে না? স্যার বই তো আছে, বই নিয়ে না তো না স্যার, সবার সামনে নাই। স্যার না বই আছে। স্যার, নেক্সট ক্লাসে নিব, এই শুক্রবারে নিব। আচ্ছা, আর কবে নিবেন? পরীক্ষার পরে নিবেন? স্যার আমরা তো লিংক পাইছি কয়েকদিন আগে। কেন? ক্লাস তো অনেকদিন থেকে অনলাইনে হচ্ছে। বই তো আপ- পাইনি স্যার। স্যার স্যার একটা বই তো অনুরোধ থাকবে ক্লাস আরে এই বাবা, বইটা শেষে। তো আছে আমাদের সাথে। আচ্ছা এই বই তো অনলাইনেও আছে, তাই না? তা আপনারা এটা তো অনলাইনে থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা তো নেই, তাই না? আমরা বুঝতে পারিনি। হ্যাঁ। স্যার একটা অনুরোধ থাকবে ক্লাস শেষে আমাদের যে বিষয়গুলো এই পর্যন্ত পড়ানো হয়েছে সবগুলোর শিরোনামটা যদি একবার রিভিশন দিয়ে দিতেন যে কি কি বিষয়গুলো গেল। কোনো অসুবিধা নেই, বলা লাগবে না, ওটা আমি দিয়ে দিব আপনাদের। কোনো সমস্যা নেই। কি পড়ানো হয়েছে তার ভিতরেও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তারও উত্তর দেওয়া হ্যাঁ হবে। চেষ্টা মতো পড়ে নিতাম, বেশি সুবিধা। কোনো অসুবিধা নেই। এই আমরা কত দূরে, কত পৃষ্ঠা যেন বললেন? 45 পৃষ্ঠা। 45? ও আচ্ছা, আরো দেরি আছে। তো অনেক আগে লিখেছিলাম তো বইটা, এখন আর খেয়াল টেল নেই। অনেক আগে লিখে দিয়েছিলাম, এবার মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, জ্যোতিষ চিহ্ন মানে আপনারা সব জানেন যে জ্যোতি চিহ্ন মানে, অর্থাৎ ব্রাহ্ম চিহ্ন, ব্রাহ্ম মানে তো জানেন, অর্থাৎ থামা। আগে যে বিশ্রাম নিত না মানুষ, এখনো গ্রামে বেশ বয়স্ক লোকজন যারা আছেন, দু একজন বলেন যে সারাদিন কাজ করছি, কোনো ব্রাম নেই। এই বিরাম চিহ্ন অর্থাৎ থামার কথাটা। তে এখন একটি বাক্যের অর্থ ঠিক মতো বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক কিংবা একাধিক জায়গায় কম বেশি থামার দরকার হয়। অর্থাৎ আপনারা যদি টানা কোনো কথা বলে যান, তাহলে পরে মানুষ কথাগুলো ঠিক মতো বুঝতে পারে না। সেই জন্য কথার মাঝে প্রয়োজন অনুযায়ী যদি আপনারা থামেন, যেরকম কবিতা আবৃত্তি যারা করেন, তারা কিন্তু, তাদের জন্য জ্যোতিচিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু তারা কবিতা আবৃত্তি করতে পারবেন না। তো তাহলে পারে যে এখানে একাধিক জায়গায় থামার দরকার হতে পারে। এছাড়া বাক্যের যে শেষে, যেরকম ফারুক যেরকম দাড়ি ছাড়া বুঝেই না, ফারুকের মতো আছে। তা আগে তো এক দাড়ি ছিল না, দুই দাড়ি ছিল। তো এখন আর দুই দাড়ি খুব একটা দেওয়া হয় না। তো যাই হোক, এখন ফারুক শুধু দাড়ি দেবে না, অনেক কিছুই দেবে আজকের পর থেকে। তো এখন যে এই থামার সাধারণ নিয়মটাই হলো বিরাম। এখানে বিরাম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ছেদ, আর একটা হচ্ছে জ্যোতি, এর নাম। এখন ছেদ ও জ্যোতির বিষয়ে আমরা একটু দেখি। ছেদ কাকে বলে? বাক্য বলার সময় তার অর্থবোধ হওয়ার জন্য কতকগুলি পদের পর কম কিংবা বেশি বিরাম দেওয়া হয়, এই বিরামকে ছেদ বলে। বোঝা গেল?
স্যার আমার বাক নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি বুঝতে পারি না, আরেকবার বলেন, আমি আচ্ছা লাইনে ছিলাম না। আচ্ছা, বাক্য বলার সময় মনে করেন একটা পূর্ণাঙ্গ বাক্য, একটা পূর্ণাঙ্গ বাক্য বলার সময় তার অর্থ, অর্থবোধ মানে কি, অর্থ বোঝার জন্য, অর্থবোধ হওয়ার জন্য কতকগুলি পদের পর, পদ তো বটেই, বাক্যে শব্দ বসলে তাকে আমরা পদ বলি, তাই না? বোঝার জন্য পদ কিংবা কম কিংবা বেশি বিরাম দেওয়া হয়, একে বলবে ছেদ। লিখিত বাক্যে এই বিরাম বোঝানোর জন্য ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। কেমন এটাকে, অর্থাৎ ছেদ কি, যে সোজা কথা, যে বাক্য বলার সময়, একটা বাক্য বলার সময় তার অর্থবোধ হওয়ার জন্য কতগুলি পদের পর কম কিংবা বেশি বিরাম দেওয়া হয়, অর্থাৎ কি সময় দেওয়া হয়, আমরা আস্তে আস্তে বলি, একে ছেদ বলবে। আর জ্যোতিটা কি? জ্যোতি হলো, এই দীপ্তি আপনি ইয়ে করেন তো নাকি সে সাইদা, এ, সাইদাকে ইয়ে করেন। আর জ্যোতি কাকে বলে? জ্যোতি হচ্ছে কি, জ্যোতি অর্থ, কিন্তু এটাও কিন্তু জ্যোতি অর্থ বিরাম বা ছেদ। এই যে জ্যোতিটা কিন্তু কবিতার পঙ্ক্তিতে ছন্দের কারণে যে বিরাম তাকে বলে জ্যোতি। খেয়াল করেন, জ্যোতি শুধুমাত্র আমরা বলবো কবিতার পঙ্ক্তিতে ছন্দের কারণে যে বিরাম থাকে তাকে বলবো আমরা জ্যোতি। আর ছেদ বলবো কাকে? ছেদ বলবো বাক্য বলার সময়, সাধারণ যে বাক্য, গদ্যে যে সমস্ত বাক্য আমরা বলি, বলার সময় তার অর্থবোধ হওয়ার জন্য কতকগুলি পদের পর, পদ হতে পারে কি, বাক্যে যা বসে তাই পদ, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, কিন্তু এই যে বাক্য বোঝার জন্য আমরা যে বিরাম দিই তাকে বলবো আমরা ছেদ। আর জ্যোতি তাকে বলবো কবিতার পঙ্ক্তিতে ছন্দের কারণে তাকে আমরা জ্যোতি বলবো। ক্লিয়ার? এই ফারুক, বুঝছেন? ফারুক বুঝেছেন নাকি? জি স্যার, বুঝছি স্যার। এখন কি আপনার দাড়ি তো কোথাও পেলাম না, আপনি খালি দাড়ি নিয়ে যে আসেন, এই যে ছেদ আর জ্যোতির মধ্যে তো এখনো দাড়ি পেলাম না। ঠিক আছে, এখন আমরা আগাই। তাহলে এখন আমরা যাব যে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্নটা আমরা আরেকটু ক্লিয়ার হয়নি। লিখিত বাক্যে ছেদ বা বিরাম, ছেদ বা বিরাম এটা কিন্তু একই। বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণ নাম হচ্ছে ছেদ চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্ন। একটা চিহ্ন দিয়ে আমরা বোঝাই যে কোন জায়গায় কতটুকুন থামবো, এটা। এছাড়া প্রশ্ন সূচক কিংবা বিস্ময় সূচক বাক্যে যে চিহ্ন ব্যবহৃত হয় তাও হচ্ছে ছেদ চিহ্নের অন্তর্গত। এখন বাংলায় প্রথমে দাড়ি ও দুই দাড়ি ছাড়া অন্য কোনো ছেদ ছিল না। ফারুক ঠিকই বলেছে, অরিজিনাল লোক সে, দাড়ির বাইরে যায় না। তো বাংলায় এটা প্রথমে আসলে দাড়ি ছিল, এক দাড়ি এবং দুই দাড়ি ছিল। এখন এর পরে আমরা দেখি যে ভাষাটাকে শ্রুতি মধুর করার জন্য, সরল করার জন্য, হৃদয়স্পর্শী করার জন্য ইংরেজি থেকে অনেক ছেদ চিহ্ন বাংলায় কিন্তু নেওয়া হয়েছে। এটা যখন সাহিত্য সৃষ্টি করা হয় তখন কিন্তু নেওয়া হয়েছে। তা আমরা দেখি, এখন জ্যোতিচিহ্নের নাম কমা। কমাকে বলে কি পাদচ্ছেদ, কমা, তাই তো, এটাকে কমা আকৃতি। এই সেমিকোলনটা আমরা দেখলাম, কোলন কাকে বলে, দাড়ি, এখানে সবগুলা কিন্তু দেওয়া আছে, আপনারা দেখবেন। এখন এই ছেদ চিহ্নকে দুটো শ্রেণীতে, কি কি চিহ্ন আপনারা পড়ে নেবেন, আমি আর ওগুলো পড়লাম না। এই ছেদ চিহ্নকে দুটো শ্রেণীতে ফেলা যায়। প্রান্তিক ছেদ চিহ্ন, অর্থাৎ বাক্যে যেখানে শেষ হয় সেখানে হবে কি দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, দুই দাড়ি ব্যবহৃত, অর্থাৎ যেখানে বাক্যের শেষ হয়ে যাবে, পূর্ণাঙ্গ বাক্য।
আর কি বাক্যের অন্তর্গত, বাক্যের ভেতরে থাকবে কি, যেখানে বাক্য শেষ হয় না সেখানে বসবে কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, অর্থাৎ এইগুলো কিন্তু বাক্যের ভেতরে বসবে। এখন আমরা দেখব যে আমরা কতটুকুন করে থামবো, এটা একটু দেখে নিই। কমাতে যেরকম আমরা থামবো, বাক্যের যেখানে সামান্য বিরতির দরকার হয় সেখানে কমা বসে, অর্থাৎ এক সংখ্যাটি উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে, এক, এই সময়টুকুন থামবো আমরা কমার জন্য। মনে থাকবে? এ জাতীয়, যেরকম এক জাতীয় কয়েকটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং বা এই যে ইত্যাদি বসে আর কি। যেরকম হতে পারে উন্নত বিশ্বের একটা উদাহরণ দিই, জাপান, ইটালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরকম এক শব্দ এক বলার জন্য যতটুকু সময় লাগে। এই কতক্ষণ টাইম আছে আর? মিনিট 10 আছে, মিনিট আছে। 8 কয় মিনিট মিনিট? আছে স্যার, 10 মিনিট 12টা স্যার। বাজে। 10 মিনিট আছে, কোনো সমস্যা নেই, এর ভিতরে আমি শেষ করে দেবো, আপনারা বাকিটা পড়ে নেবেন। এরপরে আমরা দেখি যে বাক্যে, আর বাক্যে মিনিট আছে। চাহিদা 8 বলেন মিনিট তো। আছে। আচ্ছা, বুঝাচ্ছি বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, এগিয়ে যাচ্ছি আমি তাড়াতাড়ি। বাক্যে কয়েকটি অসমাপিকা যদি ক্রিয়া থাকে, অসমাপিকা ক্রিয়া তো আপনারা বোঝেন, যেটা মনের ভাব পূর্ণ হয় না, ওটা প্রত্যাশা মেটে না। মনে করেন ফারুক বলল কি, আমি দোকানে গিয়ে, এতটুকুন, বাকিটা আর বললো না। তখন আপনারা বললেন, এই ভাই দোকানে গিয়ে কি কি, ও আর বললোই না। এই যে কৌতূহল থাকে, তাই না? এটাকে অসমাপিকা ক্রিয়া, পূর্ণাঙ্গ হলো না। তাহলে পরে কি হয়? তখন যেরকম শাওন বাসায় এসে আহার করে তারপরে কি খেলা করতে মাঠে গেছে, এই যে বাসায় এসে কমা, এই যে হয়তো ফারুক বলল, আমি দোকানে গিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়বো। এই যে দোকানে গিয়ে হাত মুখ ধুয়ে, এখানে কিন্তু কমা বসবে। জটিল ও যৌগিক বাক্যের মধ্যে প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসে। যেরকম, যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে যদি তুমি আসো, কন্ডিশন বাক্য। আবার কি সম্বোধন পদের পরে কমা বসে, যেরকম শাওন, যে কোনো নাম হতে পারে, এদিকে এসো। অর্থাৎ এই কমার আরো উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন। সেমিকোলনটা দেখি আমরা। কমা অপেক্ষা বেশি সময় বিরতির দরকার হয়, সেখানে সেমিকোলন ব্যবহৃত হয়। পরস্পর সম্পর্কযুক্ত যুক্ত দুটি খণ্ড বাক্যের মাঝে সেমিকোলন হতে পারে। যেরকম, শাপলার মতো সিমুও ভালো ছাত্রী, কিন্তু সিমুর ব্যবহার খারাপ, তাই লোকের নিকট তার আদর নেই। দুজনই ভালো, কিন্তু লোকের নিকট। আবার এমন হতে পারে যে এখানে আপনাদের কারো কারো নাম হতে পারে, যে ফারুক, তারপরে কি ও আরেকজন শরীফ, শরীফা। অত কথার কথা বললাম, সবার নামই হতে পারে। ফারুক ও শরীফ, এটা দুজনেই ভালো ছাত্র এবং দুজনের ব্যবহারই ভালো, সেজন্য সবাই তাদের ভালো জানে। মাশাআল্লাহ। এরকম অসংখ্য শব্দ কিন্তু হতে পারে। আবার কি দাড়ি, যেখানে বাক্য সম্পূর্ণভাবে শেষ হয় সেখানে দাড়ি বসে, তাই না? যেরকম শীতকালে বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকে, দাড়ি। এখন প্রশ্নবোধক চিহ্ন কোথায় থাকে? এই যে জিজ্ঞাসা করার জন্য হয়, তোমার নাম কি, সে কি খাবে, ইত্যাদি। বিস্ময় সূচক, যখন ভয়, বিস্ময়, হর্ষ, বিষাদ, ঘৃণা এগুলো প্রকাশ পায়, তখন যেরকম হাই, আহো, সি, এগুলোতে বিস্ময়, আহা কি চমৎকার দৃশ্য, তাই না? সি সি, এমন কাজ কেউ করে, তখন আমরা বিস্ময় সূচক দিই। তারপরে কোলনটা কোথায় আসে? এক বিষয় থেকে অপর বিষয়ের প্রয়োগ, পূর্ব কথার নতুন অবস্থা, এইটার জন্য কিন্তু কোলন হয়। যেরকম, সবাই সিদ্ধান্ত হলো 1 মাস পর 1 মাস পরে একটা কিছু হবে, নির্বাচন আমরা বাদ দিলাম। সিদ্ধান্ত হলো 1 মাস পরে আপনাদের সাথে দেখা হবে, অথবা অমুক কাজ আমরা করব। এগুলোর পরে যেরকম কোলন বসবে, অর্থাৎ প্রত্যেকটার কিন্তু এক একটা জায়গা আছে। ড্যাশটা কি?
যৌগিক শব্দটা আপনারা জানেন, মিশ্র শব্দ জানেন। দুই বা ততোধিক বাক্যের যোগাযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন বসে। যেরকম, তোমরা অশিক্ষিতদের শিক্ষিত করে তোলো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। অথবা কি, তোমরা গরিবদের দান করো, এতে তোমাদের সম্মান বাড়বে, সম্মান যাবে না, বাড়বে। গরিবদের, এই সময় গরিব শীতার্তদের মাঝে তোমরা গরম কাপড় বিতরণ করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। ঠিক আছে? কোলন ড্যাশ। এরকম উদাহরণ যদি তোমরা দাও, যেরকম ইসলামের পঞ্চভিত্তি কি কি? কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এখানে এই যে ইসলামের পঞ্চভিত্তি যেটা হলো, এখানে শুধু কোলনই না, কোলনের সাথে ড্যাশ হবে। অর্থাৎ আমরা কিন্তু এগুলো না মেনে উল্টাপাল্টা লিখি, এগুলো কিন্তু মানার সুনির্দিষ্ট নিয়ম আছে। হাইফেনটা কোথায় বসে? দুই বা ততোধিক পদের সমাসবদ্ধ ভাবে এক পদী রূপে, অর্থাৎ এক পদ হয়ে গেলে হাইফেন বসে। যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, মাতা পিতা, এর মধ্যে হাইফেন বসে। উদ্ধৃতি বা কোটেশন, যে কোনো, অর্থাৎ কোটেশন উদ্ধৃতিকে কি, কারো উক্তি প্রকাশ করতে, অর্থাৎ তার কথা। যেরকম, সে বলল আমি আজ ঢাকা যাচ্ছি বা সিঙ্গাপুর যাচ্ছি, যেখানেই খুশি যাচ্ছি। আপনি আমি আজ বাড়ি যাচ্ছি। ব্র্যাকেট বা বন্ধনী, এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা এটা অঙ্কে ব্যবহার করি অহরহ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই তিনটি চিহ্নই গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়। যেরকম, নদিয়ায়, বর্তমানে কুষ্টিয়া, তিনি জন্মগ্রহণ করেন। বিন্দু ইংরেজি সংক্ষিপ্ত নামের বাংলা প্রতিবর্ণ হয়। যেরকম, আপনারা যেখানে লেখাপড়া করছেন, স্কুল অফ সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ল্যাঙ্গুয়েজ, SSHL, এই SSHL এর মাঝে SSHL। আর এছাড়াও কিছু আছে, আপনারা বাকিটা পড়ে নেবেন। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। বুঝা গেছে স্যার। স্যার বুঝছি। মাশাআল্লাহ। আগামী দিনে যারা আপনারা আসতে পারবেন আসবেন, ফেস টু ফেস ক্লাস নেওয়া হবে শুক্রবার। আমি সারাদিনই থাকবো সকাল থেকে। যথারীতি আমার ক্লাস টাইম যেটা, সেখানে 802-তে, আর 901-এ যদি আমরা ফাঁকা পাই পাবো, না হলে 802-তে একটু কষ্ট কষ্ট করে আপনারা স্যার। সবাই সবাই আপনারা ইয়ে করবেন, কি জন্য বলে, গ্রুপে দিয়ে দেবেন যে সরাসরি ক্লাস নেবে স্যার। ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ স্যার। ভালো থাকেন, শুভরাত্রি। স্যার স্যার একটাই ওই ছিল। পিছনের পড়াগুলো স্যার যদি একটু হেডলাইন দিয়ে দিতেন। ওটা সরাসরি দেখা হবে আপনাদের সবার সাথে, কোনো অসুবিধা নেই।